আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। বশির উদ্দিন ও ফারুকের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী শিক্ষার্থীদের বিক্ষোভ, নইলে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি। দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে নতুন উপদেষ্টারা, সচিবালয়ে শিক্ষার্থীদের তোপের মুখে নয়া বিশেষ সহকারী আমিনুল। নতুন উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন বিএনপির। জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। যাত্রার আগে হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন। নির্বাচন কমিশন সংস্কারে সরকারের তাগিদ কম, মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে, জানালেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। এবং যোগ্য ব্যক্তি নিয়োগ ও আইনের সঠিক প্রয়োগ হলে বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সাবেক সিইসি আবু হেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সমন্বয়করা শহীদের রক্তের বিনিময়ে যে সরকার গঠন হয়েছে তার মান রাখতে না পারলে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দেন। ফ্যাসিবাদের দোসর মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে কিভাবে নিয়োগ দেওয়া হলো তার জবাবও চান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না এমন স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নিয়োগের পর থেকেই শেখ বশির উদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে আলোচনা সমালোচনা দেখা যায় নানা মহলে। রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সংগঠকরা বলেন, আওয়ামী লীগের দোসরদের কিভাবে নিয়োগ দেয়া হলো তার জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা হাজির হয়েছে, আপনার সেটাকে রাখতে পারছেন না, সেটার মান রাখতে পারছেন না, সেই অনুসারে রাষ্ট্র চালাতে পারছেন না। এইভাবে যদি চলতে থাকে আমাদের কিন্তু নতুন আরেকটি সরকার তৈরি করতে বিন্দুমাত্র সময় লাগবে। বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে কোন ফ্যাসিবাদের দোসরদেরকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিলে ছাত্র জনতা তা কখনোই মেনে নেবে না। যারা মনে প্রাণে মুজিববাদকে লালন করে, যারা মুজিববাদ প্রতিষ্ঠায়, একটি ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠায় এত বছর পর্যন্ত বাংলার মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে গেছে, এদের কাউকে আমরা উপদেষ্টা দেখতে চাই না। যারা মানে মুজিব তাদের কাবা, ধানমন্ডি 32 তাদের কাবা, সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা লাল কার্ড দেখাই। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদে নিয়োগ জুলাই বিপ্লবের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। ছাত্র নাগরিকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে লাল কার্ড দেখানোরও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। যদি আপনারা দায়বদ্ধতা যদি প্রকাশ করতে না পারেন, আপনারা উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন। এই আমার হাজার হাজার ভাইয়েরা এমনি এমনি রক্ত দেয় নাই, আপনারা এই ঠিকানিতে চলার জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে এসি রুমে বসে বসে শুধু পাইলে সাইন করার জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। এই সম্মিলিত ছাত্র আন্দোলন আপনাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করার জন্য প্রস্তুত। যাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন গত 16 বছরে তাদের অবদান কি? ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই, তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই। কোন সমঝোতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে, তার ছাত্র নাগরিকের সাথে 24-এর গণঅভ্যুত্থানের সাথে আপনারা প্রতারণা করছে। শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি। আপনারা যদি মনে করে থাকেন আমাদের কন্ট্রোল করবেন, আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
এই উপদেষ্টাদের দ্রুত অপসারণ করা না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়ে শেষ হয় কর্মসূচি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সমালোচনার জবাব আর সংস্কার উদ্যোগে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রথম দিন অফিস করলেন সরকারের বাণিজ্য উপদেষ্টা ও সাংস্কৃতিক উপদেষ্টা। প্রথম কার্যদিবসে শিক্ষার্থী আন্দোলন সামলানোর চ্যালেঞ্জের মুখে পড়েন প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব পাওয়া অধ্যাপক এম আমিনুল ইসলাম। অন্যদিকে উপদেষ্টার শপথ নিলেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন না। ফজল রাব্বির রিপোর্ট। সচিবালয়ের মূল ফটকাটকে দিনভরে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, সেনাবাহিনীকে দিয়ে হল নির্মাণ সহ 3 দফা দাবি পূরণের প্রতিশ্রুতি দিতে হবে শিক্ষা উপদেষ্টাকে। কিন্তু শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অসুস্থ থাকায় এই দায়িত্ব এসে পড়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া অধ্যাপক এম আমিনুল ইসলামের উপর। প্রথম কার্যদিবসেই শিক্ষার্থীদের মুখোমুখি হতে হয় তাকে। নানা মহলে সমালোচনার মাথায় নিয়ে প্রথম দিন অফিস করেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন। বাজারের অস্বস্তির প্রসঙ্গ ছাপিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার বিরুদ্ধে খুনের মামলার প্রসঙ্গটি। আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো খুব নিশ্চিত না আর কি। যারা আন্দোলন করেছে তাদের আবেগের সাথে আমার কোনো দ্বিমত নাই, আবেগ ইজ রাইট, বাট আমার ধারণা ওনারা মিসইনফর্ম, ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয় আর কি। বাট ওনাদের যে আবেগ সেটা তো ট্রু, দিস আই ডু নট ডিনাই। অন্য উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের। পতিত সরকারের দোসর হিসাবে নানা মহলে ওঠা সন্দেহের জবাব দিয়েই শুরু হয় তার প্রথম দিন। আমি কি এটা জানার জন্য আমার কাজ দেখতে হবে। আমি গত 10 বছর সোশ্যাল মিডিয়ায় কি বলেছি সেটা দেখতে হবে। আপনি কেউ উদ্দেশ্যমূলকভাবে 3টা পোস্ট বের করে কি লিখছে সেটা না দেখে বাকি কি বলেছি সেই কথাগুলোও দেখতে হবে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম রোববার শপথ নেন উপদেষ্টা হিসাবে। তবে তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জানান, কৌশলগত কারণে উপদেষ্টার শপথ নিয়েছেন মাহফুজ আলম। কোনো দপ্তর দেয়া হয়নি বা দপ্তর দেয়া হবে এমনও কোনো আলোচনা নেই। তিনি যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করবেন। কিছু কৌশলগত কারণে এবং কোনো ক্ষেত্রে তার পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য তার পদমর্যাদাটা বাড়ানো হয়েছে। এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে সংযুক্ত আলী ইমাম মজুমদার অফিস করেন খাদ্য মন্ত্রণালয়ে। সাংবাদিকদের প্রশ্নের মুখে নির্বাচন নিয়ে সরকারের ভাবনা পরিষ্কার করেন তিনি। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসরদের জায়গা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, অথচ তাদের কর্মকাণ্ডে দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রয়াস। বিএনপির আরেক নেতা মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণের প্রতিনিধি দেশের দায়িত্ব নেবে তখন আন্দোলন সফলতা পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী দোসরদের উপদেষ্টা পরিষদে যুক্ত করে বিপ্লবের চেতনাকে আঘাত করেছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সংকট সমাধানে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, বেশি দিন ক্ষমতায় থাকলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছে। নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান, আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন হয় না। তো কি জন্য এই যুদ্ধ, কি জন্য আমাদের এই আত্মদান? আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তৃষা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর
অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারের নির্বাচিত ভুয়া ভোটের এমপি। শেখ আফিল উদ্দিন আকিজ গ্রুপের তার ভাই, তাকে কি করে উপদেষ্টা করা হলো, কোন যোগ্যতায়? অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আগস্ট বিপ্লবে আহত ছাত্র জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা যেন এই সরকারকে কবজা করতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের অধিকারের যে আন্দোলন, বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ ধাপটি হবে যে নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এদেশের পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। অন্য কোনো মুখোশে গণহত্যাকারীরা যেন দেশে ফিরতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ সহ বিভিন্ন পদক্ষেপ, দলের সাংগঠনিক অবস্থা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। COP29 সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্যোগ তুলে ধরতে দেশের কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে অতিরিক্ত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে দিতে আজারবাইজানের রাজধানীতে বাকুতে পৌঁছার পরপরই তিনি এ আহ্বান জানান। সোমবার স্থানীয় একটি হোটেলে সমন্বয় সভায় পরিবর্তিত জলবায়ুর উদ্যোগ ও দাবিগুলো COP29 সম্মেলনের চূড়ান্ত ঘোষণার অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি। বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়া সহ সকল প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য 9টি দল গঠন করেছে। বাংলাদেশের অন্তত 29টি এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি এবারে COP29 সম্মেলনে যোগ দিচ্ছে। তিনি আরও বলেন, গ্লোবাল নর্থের ধনী দেশগুলোর আশা সত্ত্বেও বাংলাদেশ এ পর্যন্ত 344 মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং 250 মিলিয়ন মার্কিন ডলার ঋণ জলবায়ু অর্থায়ন হিসেবে পেয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেল 5:15টায় আজারবাইজানের রাজধানীর বাকুতে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। আজ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি 3টি গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখবেন তিনি। এর আগে প্রবাসীদের কষ্টার্জ অর্থ একজন পাচার করে নিয়ে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আর যেন কেউ তাদের টাকা পাচার করতে না পারে। প্রথমবারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করে তিনি বলেন, প্রবাসীরা দেশ গড়ার কারিগর, তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। মনিউর রহমানের রিপোর্টে। জাতিসংঘের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো চালু করা হলো প্রবাসী লাউঞ্জ। COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বর্তমান সময়ে বিমানবন্দরের পরিবেশ নিয়ে সন্তোষ জানান প্রবাসীরা। আরো 3বার আসছি, আমার এবার খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। 10 বছর কাতারে আছিলাম, কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলা দেখছি বা যে ব্যবহারগুলা পাইছি আমরা, এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা IOM এর উপপ্রধান ফাতিমা নুসরাত গাজালি বলেন, অভিবাসীদের সহায়তায় প্রায় 100 জন কর্মী নিয়োগ দিয়েছে সংস্থাটি। To be able to facilitate their comfort and also to make their migration journey a safe and a comfortable one. বিমানবন্দরে অপেক্ষমান প্রবাসী বাংলাদেশি যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়েই দেশ চলে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমরা সেই ব্যবস্থা করছি যারা নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন, এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ।
সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই, এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাতটা আজকে করলাম। আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। প্রবাসীদের টাকা যেন দেশের উন্নয়নে ব্যয় হয় সেই ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনের পাচার করে আরেকদিকে নিয়ে যায়, এটাই হলো আমাদের দুর্ভাগ্য। তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে, যে টাকা আপনারা রোজগার করেন। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে। আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা। এই সময় ই পাসপোর্ট ও সরকারি সেবা নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। ই পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। আগামীতে দেশের সর্বস্তরে যাতে রেমিটেন্স যোদ্ধারা ভিআইপি মর্যাদা পান তা নিশ্চিত করতে বলেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিশেষ এই লাউঞ্জে প্রবাসীরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি পাবেন সুলভ মূল্যে খাবার। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলেও সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো তাগিদ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 7ই নভেম্বর উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন। আমির খসরু আরও বলেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে বাদ দিতে হবে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকার দরকার বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচনী সংস্কার। আমরা সব কিছুর কথা শুনতেছি, নির্বাচনী সংস্কার কোনো কথা শুনি না। আওয়ামী লীগকে যদি আপনাকে বাতিল করতে হয় রাজনৈতিকভাবে, সেটা নির্বাচনের মাধ্যমে বাতিল করা সবচেয়ে সহজ। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কোনো সংস্কার করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই সংস্কারগুলো জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হতে হবে। কিছু সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অধ্যাপক মুজিবুর বলেন, সিঙ্গাপুরের সাথে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত আমির। এছাড়া উচ্চশিক্ষা ও জনশক্তি পাঠাতেও সহযোগিতা চেয়েছেন তারা। বিগত সরকারগুলো দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিলেও গণতন্ত্রের সুফল জনগণ ভোগ করতে পারে নাই। কিছু সংস্কার না করলে, শুধু নির্বাচন করলেই আমরা সুফল পাব না। সেই জন্য আমরা অপেক্ষা করছি এবং সহযোগিতা করছি যাতে আমাদের দেশে যে সমস্ত দুর্নীতিবাজ এবং যে ধরনের প্রশাসন বিগত সরকার রেখে গেছে, এগুলাকে সংশোধন করে সেখানে নিরপেক্ষ একটা পরিবেশ তৈরি করার কাজ চলছে। সংখ্যানুপাতিক বা নতুন কোনো পদ্ধতি নয়, আইনের সঠিক প্রয়োগ হলেই বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। এজন্য প্রয়োজন নির্বাচন কমিশনের যোগ্য ও সাহসী ব্যক্তি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদরুল আলম মজুমদার বলেন, সুপারিশমালা তৈরিতে রয়েছে প্রত্যাশিত অগ্রগতি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আমন্ত্রণে সোমবার নির্বাচন কমিশনে যান সাবেক সিইসি আবু হেনা। 1996 সালের 12 জুন সংসদ নির্বাচন সহ বিভিন্ন নির্বাচন পরিচালনার অভিজ্ঞতার আলোকে পরামর্শ তুলে ধরেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক সিইসি। নির্বাচনের পদ্ধতিগত পরিবর্তনের চেয়ে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। নির্বাচন পদ্ধতির কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে আমাদের ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম, এই সিস্টেমই কার্যকর হতে পারে। নতুন কোনো সিস্টেমের
আমার মনে করি না যে এখানে যে সমস্ত দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আছে, এই আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম আছে, সেই সব দেশে যে এটাকে ভালোভাবে চলছে এটাও কিন্তু মনে করবেন না। বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমই, যেটার সঙ্গে মানুষ পরিচিত, এই সিস্টেমই কার্যকর করে তোলা দরকার। সাকসেস অফ ইলেকশন, সাকসেস অফ ল ইজ ইন ইটস অ্যাপ্লিকেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। যোগ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের উপরও জোর দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। যত রিফর্মস আপনি করুন, যত আইনের যত সুষ্ঠু সংশোধনী করুন না কেন, সবচাইতে বড় জিনিসটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইটসেলফ। নির্বাচন কমিশনে যোগ্য লোকের দরকার, যোগ্য মানুষের দরকার, যোগ্য কমিশনারদের দরকার, যোগ্য প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার দরকার। এরা যদি যোগ্য যদি না হন তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে। আর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার, এটাও খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে যে প্রার্থী নির্বাচনটা আরো সুষ্ঠু হওয়া দরকার। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনের বিভিন্ন আইন কানুন পর্যালোচনা চলছে, প্রয়োজনে সংবিধান সংশোধনেরও প্রস্তাব থাকবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ কেউ পক্ষে কেউ বিপক্ষে, তো এটা যদি ওই যে এটার যদি সিদ্ধান্ত হয় যে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যদি সিদ্ধান্ত হয়, আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে। এরকম আরো অনেক বিষয় আছে যেখানে সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে। তিনি জানান, ধারাবাহিকভাবে মতামত নেওয়া হচ্ছে নির্বাচন বিশেষজ্ঞ সহ বিভিন্ন অংশীজনদের কাছ থেকে। তাদের সুপারিশগুলো পাওয়ার চেষ্টা করছি। ওকে, অনেক ধন্যবাদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর যাত্রীবাহী সব বাস ঢাকা নগর পরিবহনের আওতায় চলাচল করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয় কমিটির সভাপতি ও ডিএসিসির প্রশাসক নজরুল ইসলাম। তবে বাসগুলো মালিকানা কোম্পানির অধীনেই থাকবে। ঢাকা নগর পরিবহনের আওতায় 30 নভেম্বরের মধ্যে পরিবহন মালিকদের আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে। এ পর্যন্ত 80টি বাস কোম্পানি আবেদন করেছে বলে জানিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। নানা অভিজ্ঞতা আর বাকবদলের মধ্য দিয়ে জীবনের 90 বছর উদযাপন করলেন দেশের বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইস্কটনের নিজ বাসভবনে দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মীদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। স্ত্রী তালেহা রহমানকে সাথে নিয়ে এই আনন্দঘন মুহূর্তের কথা বলেন দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক ভবিষ্যৎ সহ নানা বিষয়ে। একই সাথে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান লাল গোলাপ খ্যাত এই সাংবাদিক। ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, বিনীত অনুরোধ করতে চাই, আপনি দেশ চালান, আমরা সবাই আপনার পক্ষে আছি। আমি নির্বাচন চাচ্ছি না, আমি চাচ্ছি জাস্টিস, ন্যায় বিচার যেন হয়, সৎ বিচার যেন হয়। সাংবাদিক প্রতি যারা করছেন আপনারা, তাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা বিকল্প ব্যবস্থা রাখুন। এবার পার্টেক্স খেলার খবর। শরীফুল ইসলামের বলে ওমর জায় দারুণ এক ছক্কা মেরে 10 বল হাতে থাকতে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেটে জয় পায় আফগানিস্তান। এতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতল তারা। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজও জিতল আফগানরা। বিপন্ন বোলিং আর বাজে ফিল্ডিং এর কারণেই হারতে হয়েছে বাংলাদেশকে। 245 রানে জয়ের টার্গেটে নেমে এক প্রান্ত আগলে রেখে আফগানিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রহমতুল্লাহ গুরবাজ। একাধিকবার জীবন পেয়ে ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি করেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে ওমর জায়ের সঙ্গে তিনি করেন 100 রানের জুটিও। 101 রান করে ফিরলেও জয়ের বাকি কাজটুকু করেন 77 বলে 70 করা ওমর জায়। এর আগে সার্জে ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে 8 উইকেটে 244 রান তোলা বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 98 রান করে ইনিংসের শেষ বলে সাজ করে ফেরেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বশিরউদ্দিন ও ফারুকের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী শিক্ষার্থীদের বিক্ষোভ, নইলে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি। দায়িত্ব নেই চ্যালেঞ্জের মুখে নতুন উপদেষ্টারা, সচিবালয়ে শিক্ষার্থীদের তোপের মুখে নয়া বিশেষ সহকারী আমিনুল। নতুন উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন বিএনপির।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। যাত্রার আগে হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন। নির্বাচন কমিশন সংস্কারে সরকারের তাগিদ কম, মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে জানালেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। এবং যোগ্য ব্যক্তি নিয়োগ ও আইনের সঠিক প্রয়োগ হলে বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সাবেক সিইসি আবু হেনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।